গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা জিনিস, আপনাদের সবার কিন্তু এই সেমিস্টারে একটা গ্রুপ প্রজেক্ট থাকবে আর একটা অ্যাসাইনমেন্ট থাকবে, দুইটাই গ্রুপ করে করা হবে আর কি। সো আপনাদেরকে এই জন্য ল্যাব গ্রুপ করার জন্য একটা এক্সেল ফাইলে আমি আজকে আপলোড দিয়ে দিব। আপনারা আজকে রাত 12টার মধ্যে সেখানে আপনাদের প্রিফার্ড গ্রুপ নাম্বারগুলো লিখে দিবেন। সো আপনাদের টোটাল স্টুডেন্ট 34 জন, আমি টোটাল 5টা গ্রুপ করতে যাচ্ছি। 4টা গ্রুপে থাকবে 7 জন করে, আর একটা গ্রুপে থাকবে 6 জন। ওইভাবে আপনারা সবাই গ্রুপ লিস্টটা আপলোড করে দিবেন। আজকে রাত 12টার মধ্যেই করতে হবে। এরপরে যদি কেউ গ্রুপে অ্যাসাইন করা না হয় তাহলে আমি সেটা ম্যানুয়ালি নিজ থেকে অ্যাসাইন করে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাস শুরু করি। সো কন্ট্রোল সিস্টেমটা আসলে কি? আপনারা তো সবাই ল্যাপ্লাস পড়ে আছেন, রাইট? ল্যাপ্লাস নিয়ে তো মোটামুটি সবারই আইডিয়া আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এমন কেউ কি আছে যে ল্যাপ্লাস বুঝি না? আচ্ছা ফাইন, এটা তো ভালো যদি সবাই বুঝেন। তাহলে দেখেন, কন্ট্রোল সিস্টেম আসলে যেটা হয়, আমরা আমাদের ইনপুটটা আর আউটপুটের মাঝে একটা ডিজায়ারেবল রিলেশন ক্রিয়েট করি। ধরেন আপনি একটা সিস্টেমে ইনপুট দিচ্ছেন এবং সেই থেকে একটা আউটপুট পাচ্ছেন। ম্যাক্সিমাম কেসে যেটা হয়, আপনার আউটপুটটা ডিজায়ার্ড নাও হতে পারে। এর একটা বেস্ট কেস এক্সাম্পল হলো, ধরেন আপনি একটা লিফটের বাটনে প্রেস করলেন। আপনি ধরেন লিফটের 7 তলা বা 8 তলায় উঠতে যাচ্ছেন। এখন আপনার যে অ্যাকচুয়াল লিফটের রেসপন্সটা সেটা আসলে 8 তলায় নাও থামতে পারে, দেখা যাবে হয়তো সে 9 তলায় চলে গেল বা 7 তলায় চলে গেল। এই যে মানে এররটা, এটাকে মিটিগেট করার জন্য আসলে কন্ট্রোল সিস্টেমটা ডিজাইন করা হয়, কিভাবে আমরা ইনপুট আর আউটপুটের মাঝে ডিফারেন্সটা মিটিগেট করতে পারি। এখন দেখেন, এখন আপনারা স্লাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। এটা ওপেন লুপ কেন? দেখেন এখানে কি আউটপুট থেকে কোনো ফিডব্যাক আছে ইনপুটে? ফিডব্যাক বলতে আমরা কি বুঝি? এই যে ধরেন নেক্সট ফিগারটা দেখেন, ফিডব্যাক মানে হলো এই যে এটা আউটপুট থেকে একটা নির্দিষ্ট পার্ট আবার ইনপুটে ব্যাক করবে, এটা হলো ফিডব্যাক। এখন দেখেন ওপেন লুপ সিস্টেমে কিন্তু এই ধরনের কোনো ফিডব্যাক নেই। তার মানে এখানে আউটপুটের কোনো কিছু আমি মনিটর করতেছি না, ঠিক আছে? এখানে দেখেন কি আছে, একটা ইনপুট আছে, দেন একটা কন্ট্রোলার আছে, সাথে কিছু ডিস্টারবেন্স মানে নয়েজ, ঠিক আছে? নয়েজ আপনারা অলরেডি জানেন। কিছু নয়েজ আসলে এগুলো নন আইডিয়ালি অ্যাড হয়, এগুলো আমরা চাই না অ্যাড হোক, বাট হয়ে যায়। এরপরে সেটা ধরেন একটা প্রসেস বা প্ল্যান্টে যায়, তারপর সেটা আউটপুট হয়। এখানে যে আউটপুটটা আসবে সেটা কিন্তু আপনি কন্ট্রোল করে আবার ইনপুটে ব্যাক করতে পারবেন না। তার মানে হলো এখানে আপনি আউটপুট যাই পাবেন ওইটাই ফাইনাল, ইউ ক্যান্ট ইভেন মনিটর ইট। আর সবচেয়ে বড় কথা হলো এটা আপনি মানে ইউজ করে আপনার ডিজায়ার আউটপুটটা আবার পরের বার পেতে পারবেন না। তো এরকম সিস্টেমে যদি আপনি ধরেন চান আপনি 6 তলায় যেতে, এবং কোনো কারণে যদি সিস্টেমে নয়েজ অ্যাড হয়ে যায় এবং সে আপনাকে 7 তলায় নিয়ে যায় বা 8 তলায় নিয়ে যায়, আপনার আর কিছুই করার থাকবে না। এটা হলো ওপেন লুপ কন্ট্রোলের সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে? এই জন্য আমরা যেটা করি, আমরা ক্লোজ লুপ সিস্টেমে চলি। এই যে এটা হলো একটা ক্লোজ লুপ সিস্টেম। তো দেখেন একটা স্পেশালিটি কি, এখানেও আগের মতো একটা ইনপুট থাকবে, এরপর একটা ইনপুট ট্রান্সডিউসার থাকবে। ট্রান্সডিউসার আসলে অনেক কিছু হতে পারে, এটার কাজ হলো মেনলি একটা আপনার একটা ইনপুটকে ভোল্টেজে কনভার্ট করা, ঠিক আছে? এই যে আপনি যে কিবোর্ডে টাইপ করেন, ঠিক আছে, এখানে যে আপনি বাটনে প্রেস করতেছেন, এই বাটনে প্রেস করার কারণে যে একটা আপনি আউটপুট দেখতে পাচ্ছেন, সেটা আসলে কিভাবে দেখতে পাচ্ছেন? আপনি যখন একটা বাটনে প্রেস করবেন, এই বাটনে প্রেস করার কারণে একটা ভোল্টেজ জেনারেট হবে, সেই ভোল্টেজটা সে ল্যাপটপকে যে বলবে, মানে একটা সিগন্যাল দিবে আর কি, যে এখানে আপনি একটা ইনপুট দিতে চাচ্ছেন। এটাই হলো একটা ট্রান্সডিউসারের কাজ। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, একটা ইনপুট আছে, একটা ট্রান্সডিউসার আছে, দেন সে একটা কন্ট্রোলারে যাবে, দেন বাকিটা আগের মতো একটা প্রসেস প্ল্যান্টে যাবে, দেন একটা আউটপুট দিবে। ডিফারেন্সটা দেখেন কোন জায়গায়, ডিফারেন্সটা হলো এখানে যে আউটপুটটা আছে, এই আউটপুট থেকে একটা পার্ট আবার ফিডব্যাক হচ্ছে। ফিডব্যাক কোথায় হচ্ছে? এই সামিং জাংশনে হচ্ছে। এখন এটা অ্যাডভান্টেজটা আসলে কি? ধরেন আপনি লিফটে একটা বাটন প্রেস করেন, আপনি 7 তলায় যেতে চান। এখন ধরেন সেখানে কিছু এরর অ্যাড হলো, যে ডিস্টারবেন্স 1 আর ডিস্টারবেন্স 2। এই এরর গুলো অ্যাড হয়ে দেখা যাবে আপনাকে সে 9 তলায় নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তখন যেটা হবে, তখন এই যে 9 তলা যাওয়ার যে মানে আউটপুটটা আছে, সে আবার একটা সিগন্যাল দিবে আপনার এই ইনপুটের কাছে এসে, যে একটা এরর প্রেজেন্ট। কারণ আপনি যেতে চান 7 এবার সে নিয়ে যাচ্ছে 9, তার মানে এখানে একটা এরর আছে। এই এররটার উপর ডিপেন্ড করে সে আবার কি করবে, নতুন করে আবার একটা আউটপুট জেনারেট করবে। এটাই হলো ফিডব্যাকের কাজ আর কি। সো একটা ফিডব্যাক থাকা মানে বেসিক্যালি আপনি আউটপুটটা দেখে দেখে আবার আউটপুটটা কারেকশন করতে পারতেছেন। সো এখানে গ্রেটার একুরেসি পাওয়া যায় ওপেন লুপের থেকে বেশি। সো একটা ক্লোজ লুপ সিস্টেমের সুবিধাগুলো কি কি? ফার্স্ট অফ অল, এখানে একটা গ্রেটার একুরেসি পাওয়া যায়। দেন এগেন, গ্রেটার একুরেসি পাওয়া যায় মানে কি, এটা নয়েজের ক্ষেত্রে লেস সেন্সিটিভ। আপনি এখানে আপনার সিস্টেমের মধ্যে অনেক নয়েজ থাকতে পারে, নয়েজ অ্যাকচুয়ালি থাকে, আমাদের যে কোনো প্র্যাকটিক্যাল সিস্টেমে অনেক নয়েজ থাকে। সো এই নয়েজ গুলো যদি থাকেও আপনার সিস্টেমে কোনো সমস্যা হবে না যদি আপনি একটা ক্লোজ লুপ সিস্টেম রাখেন।
কারণ সেই ক্ষেত্রে আপনার প্রতিবারে যে এররটা আসবে সেই এররটাকে সে আবার চেক করে সেই অনুযায়ী আউটপুটটা আবার চেঞ্জ করতে পারবে। বাট একটা অসুবিধা আছে, অসুবিধা হলো কি এটা আপনার অনেক এক্সপেন্সিভ আর মোর কমপ্লেক্স। ওপেন লুপ তো দেখেন একদম ইনপুট আউটপুটের মাঝে লিনিয়ার রিলেশন, বা একটা ক্লোজ লুপে লিনিয়ার রিলেশন মানে ম্যাক্সিমাম কিছু থাকে না, কারণ এখানে একটা ফিডব্যাক থাকে। সো এটা আপনাদের বুঝতে একটু কমপ্লেক্স হবে, আর এবং মানে এই যে সিস্টেমটা আছে এটা বানানো একটু মোর এক্সপেন্সিভ আর কি। সো এখানে দেখেন এখানে এলিভেটর যে লোকেশন মানে কি বলা যায় যে রেসপন্সটা আছে ওটা একটা গ্রাফ দেওয়া আছে আর কি। তো ধরেন আপনার ইনপুট কমান্ড হলো আপনি 4 তলায় যাবেন, ঠিক আছে, এই যেটা হলো আপনার ইনপুট কমান্ড 4th ফ্লোর, আর আপনি যাত্রা শুরু করবেন কি একদম ফার্স্ট ফ্লোর থেকে। সো এলিভেটরের যে রেসপন্সটা আছে এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে একদম 4 তলায় যাবে আর কি। তো এই যে এখানে একটা এরর যে প্রেজেন্টটা আছে দেখেন এখানে কিন্তু একটা স্লাইড এরর আছে। এই এররটা কখন কমবে, আপনার ক্লোজ লুপ সিস্টেমটা যত বেশি প্রিসাইজ হবে আপনার এররটা তত বেশি কমবে। ফাইনালি আপনি একদম ধরেন 4th ফ্লোরে যেতে পারবেন। তো একটা কন্ট্রোল সিস্টেমে আমরা রেসপন্সটা দুইটা ভাগে ডিভাইড করি, একটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট রেসপন্স আর একটাকে আমরা বলি স্টেডি স্টেট রেসপন্স। অনেকটা আপনাদের যে সার্কিট আপনারা যে পড়ে আসছেন মেইনলি আরএলসি সার্কিটের ক্ষেত্রে ট্রানজিয়েন্ট রেসপন্স স্টেডি স্টেট রেসপন্স এটা বেসিক্যালি সেম ভাবে আমরা ডিফাইন করি। তো একটা সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স আসলে কি, আপনার একটা সিস্টেম অন করার পর ইমিডিয়েটলি যে রেসপন্সটা শো করে, এই যে এখানে দেখেন একটা ইমিডিয়েট যে একটা রেসপন্স শো করতেছে এইখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা বলছি ট্রানজিয়েন্ট রেসপন্স। কারণ দেখেন এই পর্যন্ত কিন্তু আমার আউটপুটটা স্টেবল হয়নি, সে এখনো ইনক্রিজ হচ্ছে। যখন আমার আউটপুটটা স্টেবল হয়ে যাবে একটা টাইমের পরে, তারপরে আমি সেটাকে বলবো স্টেডি স্টেট রেসপন্স। এই স্টেডি স্টেট রেসপন্সটাই হলো আমার ফাইনাল আউটপুট। এখন একটা কন্ট্রোল সিস্টেমের টার্গেট থাকে মেইনলি দুইটা, একটা হলো স্মুথ ট্রানজিয়েন্ট রেসপন্স আর একটা হলো লেস স্টেডি স্টেট এরর। এটা মানে আসলে কি দেখেন, এটা মানে হলো আমার এখানে যে স্টেডি স্টেট এররটা আছে 4th ফ্লোরে আমার আউটপুটের মাঝখানে, এটা যত কম পসিবল সেটা আমার টার্গেট থাকবে, ঠিক আছে, এটা আমার যত কম করা পসিবল সেটা আমার টার্গেট থাকবে এই এররটা। সো এটা আমার ইমপ্রুভ করতে হবে কন্ট্রোল সিস্টেমে। আর আরেকটা যেটা আছে ট্রানজিয়েন্ট রেসপন্স, এটা হলো কি শুরুতে আমার যেভাবে রেসপন্সটা দেখাচ্ছে এটাকে আমার অবশ্যই স্মুথ হতে হবে। স্মুথ না হলে কি হবে বলেন তো, ধরেন আপনার একটা লিফট, এটা ট্রানজিয়েন্ট রেসপন্স কি স্মুথ না, তাহলে কি হবে আপনার লিফটটা কিন্তু ভায়োলেন্টলি শেক করবে, আর ভিতরে যে মানুষরা থাকবে ওদের খুব হার্ম হবে। এই জিনিসটা আমাদের চেক করতে হয়। সো এখানে দেখেন এখানে ট্রানজিয়েন্ট রেসপন্সটা মোটামুটি এনাফ স্মুথ আছে। স্মুথ না কোনগুলো বলেন তো, যদি এরকম অসিলেট করতে থাকে সাইন ওয়েভের মতো, তখন আমরা সেটাকে আর স্মুথ বলবো না। সো এগেইন আমাদের কন্ট্রোল সিস্টেমে সবসময় দুটো টার্গেট থাকবে, একটা স্মুথ ট্রানজিয়েন্ট রেসপন্স এবং লো স্টেডি স্টেট এরর। এটা হলো একদম বেসিক। এতটুকু কি সবাই বুঝতে পারছেন, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, এইগুলো আসলে আপনাদের বেসিক আর কি, মানে আপনাদের কেন মানে কিভাবে জিনিসগুলো হয় এগুলো জাস্ট বোঝানো আর কি, এগুলো আপনাদের এক্সামের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। এই যে এই জিনিসগুলো আমাদের আপনাকে একটু আগে বললাম ট্রানজিয়েন্ট রেসপন্স আর স্টেডি স্টেট এরর, এগুলোই আমাদের মেইনলি কন্ট্রোল করতে হয় আর কি। সো এগেইন ট্রানজিয়েন্ট রেসপন্স দিয়ে আমরা কি এনশিওর করি প্যাসেঞ্জারের কমফোর্ট, ঠিক আছে, ওরা তো মানে ইনিশিয়ালি যে রেসপন্সটা হবে সেটা যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। যদি রেসপন্সটা টু ফাস্ট হয় তাহলে কি হবে প্যাসেঞ্জারের কমফোর্ট স্যাক্রিফাইস হবে, আর যদি অনেক স্লো হয় তাহলে প্যাসেঞ্জারের টাইম চলে যাবে। সো আমরা মোটামুটি একটা ব্যালেন্স করা ট্রাই করি আর কি এই রেসপন্স গুলোর মাঝখানে। আর অবশ্যই স্টেডি স্টেট এরর তো মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি 4 তলা বদলে 3 তলায় নিয়ে যান তাহলে তো আপনার পারপোজটাই আসলে হলো না। সো এই দুইটা জিনিস আমাদের কন্ট্রোল করতে হবে। তো এখানে একটা টেবিল আছে ওপেন লুপ ভার্সেস ক্লোজ লুপ, এগুলো আপনার রিডিং দিলেই পারবেন। মোটামুটি এই পর্যন্ত যা আলোচনা করছি এগুলো এখানে সামারি করে লেখা আছে। ডিজাইন ইস্যুজ এগুলো আপাতত লাগবে না, এগুলো আমরা পরে দেখবো। এবার আমরা কিছু রিয়েল লাইফ কন্ট্রোল সিস্টেম দেখব, ঠিক আছে, রিয়েল লাইফে কিভাবে আমরা কিছু কন্ট্রোল সিস্টেম ইমপ্রুভ করতে পারি। আপনারা সবাই হয়তো টেম্পারেচার কন্ট্রোল চেম্বারের নাম শুনেছেন, ঠিক আছে, এটার কাজ হলো কি, এটার কাজ হলো আপনার রুমের টেম্পারেচারটাকে সবসময় একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে রাখা আর কি। আপনাদের একটা যে প্রজেক্ট দিব এই প্রজেক্ট মেনলি এটাই হবে আর কি, একটা টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার একটা মেশিন ওরকম বিল্ড করা ইউজিং আরডুইনো এন্ড পিআইডি কন্ট্রোলার। এটা নিয়ে পরে আরো ডিসকাশন করবো। তারপরে তো দেখি এটা কিভাবে করে ইন্ডাস্ট্রি লেভেলে। তো দেখেন এখানে কি বলছে,
consider that the temperature of a chamber needs to be maintained constant. There is a tendency of temperature drop in the chamber and you can use a heater. ঠিক আছে, মানে আপনি যে চেম্বারটা ডিজাইন করবেন ওইখানে ইউজুয়ালি টেম্পারেচার ড্রপ হয়ে যায় এবং অবশ্যই টেম্পারেচার ড্রপ হলে আপনার কি করতে হবে, একটা হিটার ইউজ করতে হবে। এখন দেখেন কি বলছে, ডিজাইন এ টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম that operates by sensing the difference between the thermostat and the actual room temperature and then opening a fuel valve. এখন দেখেন আমি এটা মানে বুঝাই বলতেছি কি জিনিসটা কিভাবে কাজ করে। আপনি যে টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমটা বানাবেন সেটা কাজ হবে আপনার অ্যাকচুয়াল যে টেম্পারেচার এবং আপনার যে ডিজায়ার্ড টেম্পারেচার এই দুটার ডিফারেন্স নিয়ে এসে কাজ করবে। এখন যদি ডিফারেন্স খুব বেশি হয় তাহলে সে কি করবে, ফুয়েল ভালভ খুলে দিবে। এই ফুয়েল ভালভ খুলে কি হবে বলুন তো, আপনার যে হিটারটা আছে হিটারটা আরো মোর অ্যাক্টিভলি কাজ করবে, কাজ করে কি করবে, টেম্পারেচারটা ইনক্রিজ করে দিবে। ঠিক আছে, এটাই হলো আপনার মেইন কাজ আর কি। সো বেসিক্যালি ইন সামারি আপনার কাজ করতে হবে আপনার অ্যাকচুয়াল টেম্পারেচার আর আপনার ডিজায়ার্ড টেম্পারেচারের ডিফারেন্স নিয়ে, এবং আপনার ডিফারেন্স যদি বেশি হয় আপনি সেই ক্ষেত্রে ফুয়েল ভালভগুলো খুলে দিবেন এবং সেই ক্ষেত্রে আপনার হিটারটা আরো বেটার কাজ করবে এবং টেম্পারেচারটা ইনক্রিজ করে দিবেন। এটা বেসিক্যালি আপনাদের মানে মেইন কাজ যেটা সেটা। এখন বলছে কি ড্র এ ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, মানে বেসিক্যালি এই যে ক্লোজ সিস্টেমটা এটার একটা ব্লক ডায়াগ্রাম আঁকতে বলছে। তাহলে দেখি কিভাবে আঁকছে। তো ফার্স্ট অফ অল আমাদের আছে ডিজায়ার টেম্পারেচার, এটা হলো আমার ইনপুট। সবসময় মনে রাখবেন আপনি যেটা চান সেটা হবে আপনার ইনপুট কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে। আপনি যদি চান 26 ডিগ্রি তাহলে এখানে ইনপুট হবে 26 ডিগ্রি, আপনার যেই সিস্টেম সেটাই। তাহলে এটা হলো আপনার ডিজায়ার টেম্পারেচার। এরপরে দেখেন কি হলো, একটা থার্মোস্ট্যাটে যাবে। ঠিক আছে, থার্মোস্ট্যাটটা কি আসলে বলি আপনাদেরকে। থার্মোস্ট্যাট দেখেন এখানে বলা আছে এটা কি করে, এটা আপনার টেম্পারেচারের যে চেঞ্জ সেটা সে ডিটেক্ট করে, অনেকটা ট্রান্সডিউসারের মতো। ঠিক আছে, আপনার ডিফারেন্স যত বেশি হবে তার ইলেকট্রিক সিগন্যালটা তত বড় হবে, এটা বেসিক্যালি ট্রান্সডিউসার। তাহলে আপনার যে ডিজায়ার টেম্পারেচার সেটা একটা থার্মোস্ট্যাটে যাবে, যার পর অবশ্যই একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, দেন সেটা একটা অ্যাম্পলিফায়ারে যাবে, যাওয়ার পর কি করবে দেখেন যে ভালভ লেখা আছে অ্যাম্পলিফায়ার এন্ড ভালভ। সো এই এই যে ডিফারেন্সটা আছে ডিফারেন্সের উপর ক্রিয়েট করে ভালভগুলো ওপেনিং হয়ে যাবে। তো ভালভ ওপেনিং হলে কি হবে, মানে ফুয়েলগুলো ফ্লো হবে, আর ফুয়েল ফ্লো হলে আপনার হিটারটা কাজ করা শুরু করবে। দেন আপনি যে টেম্পারেচারটা পাবেন সেটা হবে অ্যাকচুয়াল টেম্পারেচার। এখন এমনও তো হতে পারে যে আপনার এখানে সিস্টেমে কিছু ত্রুটি ছিল বা সিস্টেমে কিছু নয়েজ ছিল, যে কারণে আপনার যেই পরিমাণ ফুয়েল ছিল ওই পরিমাণ ফুয়েল ফ্লো হয়নি, যে কারণে ধরেন আপনার দরকার ছিল টেম্পারেচার 26, আপনার হিটার দিল আপনাকে 25। তাহলে কি হবে দেখেন তো, তাহলে এই যে আমার যে আউটপুটটা তো সেটা কিন্তু আবার ফিডব্যাক হবে, ফিডব্যাক হয়ে আবার এই যে একটা ডিফারেন্স হবে। এখন এখানে দেখেন একটা মাইনাস দেওয়া আছে, এই মাইনাসের মানে কি, মাইনাসের মানে হলো আপনার যে অ্যাকচুয়াল ডিজায়ার টেম্পারেচার আর আপনার যে রিয়েল টেম্পারেচার এই দুইটার ডিফারেন্স সে আবার সিস্টেমে পাঠাবে। তাহলে ধরেন আপনার দরকার ছিল 26, আপনি পেলেন 25, তাহলে যে 1 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্সটা আছে সেটা আবার সিস্টেমে যাবে। যাওয়ার পর কি হবে, সে তখন আবার একটা সিগন্যাল দিবে ভালভকে ফুয়েল ফ্লো এর জন্য, এবং সে অনুযায়ী আবার ফুয়েল ফ্লো করবে হিটারে যাতে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারে। এখন যদি ধরুন 1 ডিগ্রি না বাড়ে সে আবার 0.8 ডিগ্রি বাড়ালো, তাহলে আবার যে একটা ডিফারেন্স 0.2 সেটা আবার সিস্টেমে যাবে। এভাবে চলতেই থাকবে, এটা ইনফাইনাইট, যতক্ষণ পর্যন্ত না আপনার ডিজায়ার টেম্পারেচার আর অ্যাকচুয়াল টেম্পারেচার সেম না হচ্ছে। বুঝা গেছে? কেউ যদি না বুঝেন কোশ্চেন করতে পারেন, আমি আবার বুঝাই দেবো। স্যার ওটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা কিভাবে কাজ করে ফার্স্টে বলি। আপনার কাজ হলো এখানে টেম্পারেচারের ডিফারেন্সটা ডিটেক্ট করা। ঠিক আছে, আমি আপনাকে মানে একটা ভ্যালু দিয়ে দিয়ে বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন আপনার ডিজায়ার টেম্পারেচার হলো 26 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে ধরেন মানে 26 ডিগ্রির জন্য সে থার্মোস্ট্যাটে একটা ইনপুট যাবে। এখন থার্মোস্ট্যাটের কাজ হলো সে টেম্পারেচার নিয়ে ওই টেম্পারেচারের ভ্যালুর উপর ডিপেন্ড করে একটা ভোল্টেজ জেনারেট করে। ঠিক আছে, এটা হলো থার্মোস্ট্যাটের কাজ। এখন ধরেন আপনি 26 ডিগ্রি হলো আপনার ডিজায়ার টেম্পারেচার, এখন সেই জন্য ধরেন থার্মোস্ট্যাট একটা ভোল্টেজ জেনারেট করলো। তো ভোল্টেজটা আমি ধরলাম 100 ভোল্ট ধরে নিলাম আর কি ধরার জন্য। এখন এই ভোল্টেজের জন্য কি হবে, ভালভটা ওপেনিং হবে, এই ভালভের মধ্যে দিয়ে ফুয়েল যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এই ভালভটা ওপেনিং হলে কি হবে, ফুয়েলটা হিটারে সাপ্লাই হতে পারবে। এখন আপনার ভোল্টেজটা যত বেশি হবে ভালভটা তত বেশি ওপেন হবে এবং তত বেশি ফুয়েল হিটারে ফ্লো হবে। বুঝতে পারছেন? এটাই। এখন আমি যে 26 ডিগ্রি দিলাম এটার জন্য আমি ধরেন একটা ভোল্টেজ পেলাম 100 ভোল্ট, এবং এই ভোল্টের জন্য কি হবে, ভালভটা ওপেন হবে আর এই ভালভ থেকে ফ্লোটা ফুয়েলটা হিটারে যাবে।
এখন ধরেন আমার কোনো একটা সিস্টেমের ভিতর কিছু একটা এরর ছিল বা কিছু একটা নয়েজ ছিল, যেটার কারণে আমার অ্যাকচুয়াল টেম্পারেচার 26 না হয়ে 25 হয়ে গেল। তাহলে কি হলো, আমার একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল না 1 ডিগ্রি সেলসিয়াসের। এই জিনিসটাই ফিডব্যাক দিয়ে আমি আবার, এই যে ফিডব্যাক মানে এই যে আউটপুট থেকে যে দেখেন আবার ইনপুটে যাচ্ছে মাইনাস সাইন দিয়ে, এই যে এই পাত্রা, এটাই হলো আমার ফিডব্যাক। এখন আমার যে 1 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্সটা আছে সেটা আবার থার্মোস্টেটে যাবে, যে একটা ভোল্টেজ জেনারেট করবে। এখন চিন্তা করেন 26 ডিগ্রির জন্য আমার ধরেন 100 ভোল্টেজ জেনারেট হয়েছিল, 100 ভোল্ট, তাহলে 1 ডিগ্রির জন্য কি হবে, অনেক কম হবে না? অনেক কম হবে। ধরলাম আমি 5 ভোল্ট 6 ভোল্ট হলো। এখন সেই অনুযায়ী ভালভটাও অনেক কম খুলবে এবং ফুয়েলের ফ্লোটাও অনেক কম হবে আগের তুলনায়। সো হিটারের টেম্পারেচার তো অনেক কম বাড়বে। সো আমার দরকার ছিল 1 ডিগ্রি বাড়া, হয়তো সে 1 ডিগ্রি বাড়াতে পারলো তো ভালো, তাহলে তো একদম ম্যাচ হয়ে গেল, কোনো এরর থাকবে না। আর যদি ধরেন 1 ডিগ্রি না বাড়াতে পারে 0.8 বা 0.9 বাড়াতে পারলো, সেক্ষেত্রে আবার কিন্তু আরেকটা ছোট্ট এরর ক্রিয়েট হলো। ওই ছোট্ট এররটা আবার ফিডব্যাক পাথে আসবে এবং এই প্রসেসটা বারবার চলতেই থাকবে অ্যাজ লং এজ এররটা 0 না হয়। এখন ধরেন আমার যে ডিজায়ার টেম্পারেচার আর আমার অ্যাকচুয়াল টেম্পারেচার দুইটা সেম হয়ে গেল, তাহলে কি হবে, দুইটা ডিফারেন্স কি হবে, 0 হয়ে যাবে। তার মানে তখন থার্মোস্টেটে আমার ইনপুট যাবে 0। এখন যদি আমার থার্মোস্টেটে 0 ইনপুট যায়, সে কিন্তু ভোল্টেজ তো জেনারেট করবে 0। তার মানে কি, তখন বারবার খুলবে না, আর ফুয়েলও ফ্লো হবে না, হিটারও কিছু করবে না। তার মানে সিস্টেমটা স্টেবল হয়ে গেল। বুঝতে পারছি এখন? স্যার অ্যাকচুয়াল টেম্পারেচার যদি 26 হয়ে যায় দেন কি হবে? আচ্ছা হ্যাঁ, আরেকবার বলতেছি। ধরেন আপনার ডিজায়ার টেম্পারেচারও 26, অ্যাকচুয়াল টেম্পারেচারও 26, তাহলে দুটো ডিফারেন্স কত, 0 না? 0। তার মানে আপনার থার্মোস্টেটের যে ইনপুটটা যাবে, যেটা ডিফারেন্সটা 0 হবে। তার মানে কি, থার্মোস্টেটের ইনপুটটাও 0 হবে। এখন থার্মোস্টেটের কাজ হলো সে একটা টেম্পারেচার ডিফারেন্স ইনপুট নিয়ে সে অনুযায়ী একটা ভোল্টেজ জেনারেট করে। আপনার ডিফারেন্স যত বড় হবে ভোল্টেজটা তত বেশি হবে। এখন যদি আপনার ডিফারেন্সটা 0 হয়, তাহলে ভোল্টেজ কত হবে, 0 হবে। 0 ইনপুটের জন্য তো আমরা 0 আউটপুটই পাবো থার্মোস্টেট থেকে। এখন যদি আমার ভোল্টেজটা 0 হয়, তাহলে কি হবে, 0 ভোল্টের কোনো বাল্ব কিন্তু খুলবে না। আমার বাল্ব খোলার জন্য মিনিমাম একটা ভোল্টেজ দরকার। সো এখানে আমার বাল্ব খুলবে না, আর বাল্ব না খুললে কি হবে, কোনো ফুয়েল হিটারে ফ্লো হবে না। তার মানে হিটারেও আমার কি হবে, আর টেম্পারেচার বাড়বে না। তার মানে পুরো সিস্টেমটা স্টেবল হয়ে গেল। এই 26 সবসময় এখন 26ই থাকবে, এটাই আর কি। তাহলে স্যার আমাদের ডিফারেন্স যত বেশি ভোল্টেজ তত বেশি হবে and তার কারণে কি স্যার আমার ভালভ তত বেশি বা কম খুলবে এরকম কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আপনার টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে, আপনার ভোল্টেজ তত বেশি জেনারেট হবে, ভালভ তত বেশি খুলবে এবং ফুয়েলটা তত বেশি ফ্লো হবে। আর আপনার হিটারটাও সেই অনুযায়ী টেম্পারেচার বেশি বাড়াবে। জিনিসটা এইভাবে কাজ করতেছে আর কি। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। এই জন্য আর কি, এই জন্য এটাকে বলা হয় কি, মানে এই জিনিসটা যে সেলফ সাস্টেনেবল আর কি। মানে আপনি যেটা ক্লোজ লুপ বানিয়ে চলে যাবেন, ও নিজেই নিজেকে ফিক্স করে ফেলবে, আপনার ম্যানুয়াল ইনপুট দিতে হবে না বারবার ফিক্স করার জন্য। এই জিনিসটা একটু মানে ক্রিয়েটিভ আর কি। এবং কন্ট্রোল সিস্টেম আমরা এই জিনিসটাই শিখবো। এখানে ধরুন অনেক জায়গায় কি লেখা আছে, থার্মোস্ট্যাট লেখা আছে বা ধরেন হিটার লেখা আছে। এখানে তো বেসিক্যালি জাস্ট ফাংশনাল ব্লক ডায়াগ্রাম লেখা আছে। আমরা যেটা করবো, আমরা একদম সিস্টেম লেভেলে কাজ করব। প্রত্যেকটা সিস্টেমের কিন্তু একটা ট্রান্সফার ফাংশন থাকে। এই যে হিটার বা থার্মোস্ট্যাট, ওদেরও কিন্তু একটা নিজস্ব ট্রান্সফার ফাংশন আছে। তো আমরা একদম ট্রান্সফার ফাংশন লেভেলে কাজ করব, করে দেখবো যে এরর কত আসে, এরর কিভাবে কমানো যায়, বাড়ানো যায়, এগুলো। এবং আমরা যখন ট্রান্সফার ফাংশন লেভেলে কাজ করব, আমাদের ল্যাপ্লাস নিয়ে মেনলি কাজ করতে হবে। ল্যাপ্লাস ডোমেনে, ওই যে এস ডোমেন যেটা বলি আমরা, ওইখানে আমরা মেনলি কাজগুলো করব। স্যার এখানে এই যে সামিনের জায়গায় মানে ফিডব্যাক পাচ্ছে মাইনাস কেন দেওয়া হয়েছে? এই যে আপনার তো ডিফারেন্স লাগবে, রাইট? আপনার কি জি, লাগবে, আপনার ডিফারেন্স। হ্যাঁ, ডিজায়ার টেম্পারেচার মাইনাস অ্যাকচুয়াল টেম্পারেচার। তো ডিফারেন্সের জন্য কি করতে হবে, অবশ্যই মাইনাস করতে হবে। বুঝতে পারছি স্যার। এখন ধরেন আপনি এখানে অ্যাকচুয়াল টেম্পারেচার যদি সাপোজ মানে 28 হয়ে যায় আর যদি ডিজায়ার টেম্পারেচার 26 থাকে দেন এই সিস্টেমটা ফেল করবে। কারণ এই সিস্টেম দেখেন, এই সিস্টেমে কিন্তু কোনো কুলার নেই, রাইট? শুধু হিটার আছে। এখানে দেখেন, এই জন্য শুরুতে বলা ছিল, এই যে দেখেন, এই যে এখানে শুরুতে বলা ছিল দেয়ার ইজ এ টেন্ডেন্সি অফ টেম্পারেচার ড্রপ। তার মানে এরা ধরে নিয়েছে এই রুমে শুধু টেম্পারেচার ড্রপই হবে, কখনো বাড়বে না। বুঝতে পারছেন? এই জন্য সিস্টেমটা এরকম। তাহলে স্যার এখানে মানে যদি টেম্পারেচার বেড়ে যায়, তাহলে এখানে ইফ এলস কন্ডিশন দিয়ে বলতে গেলে কুলারের একটা মানে লুপ চালু করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, তখন আপনার সিস্টেমটা আরেকটু কমপ্লেক্স হবে, বাট এটা আরো বেটার হবে। জি বুঝতে স্যার। পারছেন? এই সিস্টেমটা কিন্তু শুধুমাত্র একটা কাজ করতে হবে, শুধুমাত্র সে ইনক্রিজ করতে পারবে, সে ডিক্রিজ করতে পারবে না, কারণ কুলার নেই এখানে কোনো।
কিন্তু স্যার ও থেমে গেলেই তো হয়ে যায় নাকি? এখন না, হিটারে আপনি যে ফুয়েলটা দিয়ে দিয়েছেন এটা তো ফুয়েল, হ্যাঁ যদি ফুয়েল এক সময় শেষ হয়ে যায় তাহলে কি হবে, আস্তে আস্তে ড্রপ করতে করতে আবার 28 থেকে 27, 26। বাট মানে ব্যাপারটা যেটা, আপনি যদি থেমে থাকেন তাহলে তো অবশ্যই আবার সে ডিক্রিজ করবে টেম্পারেচারটা নিজে নিজে, বাট সেটা তো আর ইমিডিয়েটলি হচ্ছে না, বুঝেন নাই? কুলার থাকলে কি হতো, আমি একটা ইমিডিয়েট রেসপন্স দিতে পারতাম টেম্পারেচারটা কমানোর জন্য। বাট কুলার না থাকলে কি করতে হবে, ম্যানুয়ালি ওয়েট করতে হবে সে কবে নিজে নিজে কমবে, বুঝতে পারছেন? সো এটা অনেক টাইম কনজিউমিং। না স্যার, ওয়াটার হিটার গুলো তো এভাবেই কাজ করে, মানে বুঝিনি, সরি। ওয়াটার হিটার গুলা যারা হচ্ছে হ্যাঁ। একটা টেম্পারেচার পৌঁছে গেলে এরপর থেমে যায়। হ্যাঁ হ্যাঁ, এভাবে কাজ করে আর কি। মানে এখানে কুলার যেহেতু নেই, সো ইমিডিয়েটলি তো কোনো কিছু করার সুযোগ নেই। কুলার থাকলে ইমিডিয়েটলি করা যেত আর কি। ঠিক আছে, আমরা সবাইকে বুঝতে পারছি এই পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা, তো আপনাদের এখন যেটা পড়াবো আমি সেটা পড়াবো মেকানিক্যাল সিস্টেম। মেকানিক্যাল সিস্টেমের কিভাবে ট্রান্সফার ফাংশন বের করা যায় সেটা। আপনাদের কি সিগন্যালস এন্ড সিস্টেম ওই কোর্সের মধ্যে কি মানে অ্যানালগাস সিস্টেম পড়ানো হয়েছিল? অ্যানালগাস সিস্টেম, মেকানিক্যাল এন্ড ইলেকট্রনিক অ্যানালগাস সিস্টেম। আচ্ছা, না পড়ালে এটা এখানেই ভালো করে পড়াবো, সমস্যা নেই। আমরা আগে দেখবো একটা ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম কিভাবে মানে আমরা ট্রান্সফার ফাংশনে কনভার্ট করতে পারি। আপনাদের সিলেবাসে রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম আর নেই, ঠিক আছে? রোটেশনালটা একটু কমপ্লেক্স, ওটা সিলেবাসে অ্যাড করা হয়নি। তো আমাদের একটা মেকানিক্যাল সিস্টেমে কি কি কম্পোনেন্ট থাকে সেটা আমরা ফার্স্টে দেখবো। আগে আমরা বলি যে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে কি কম্পোনেন্ট থাকতে পারে। একটা ইলেকট্রিক সিস্টেমে একটা রেজিস্টর থাকতে পারে, একটা ক্যাপাসিটর থাকতে পারে, একটা ইন্ডাক্টর থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ওটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার একটা মেকানিক্যাল সিস্টেমে থাকে একটা স্প্রিং, একটা ড্যাম্পার, একটা মেস। তো মেস তো বেসিক্যালি একটা কি, একটা আপনার যে একটা কম্পোনেন্ট আছে বা একটা এলিমেন্ট আছে সেটার মানে বেসিক্যালি যে ফিজিক্যাল যে ম্যাচ সেটাই আসলে ম্যাচ আর কি। তো এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, একটা ডাবল ডিফারেন্সিয়েটর দিয়ে। তো আপনারা অলরেডি জানেন একটা সিস্টেমে যদি একটা ডিফারেন্সিয়েটর থাকে তাহলে ল্যাপ্লাসে সেটা কি হয়ে যায়, একটা এস দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, রাইট? এটা তো আমরা জানি নাকি? ইন্টিগ্রেটর মানে কি 1/s না? ইন্টিগ্রেটর মানে 1/s আর ডিফারেন্সিয়েটর মানে শুধু এস। এটা একটু মাথায় রাখবেন। সো দেখেন এখানে যেমন ম্যাথসটা এটা কি বেসিক্যালি একটা ডাবল ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করে এবং সেই জন্য আমরা ল্যাপ্লাসে সেটাকে m টাইমস s স্কয়ার দিয়ে লিখি। এখানে আপনাদের যেটা বুঝতে হবে এবং জানতে হবে গিভেন কম্পোনেন্টের জন্য আমার ইম্পিডেন্সটা কি হবে, এই জিনিসটা জাস্ট আপনাদের জানতে হবে, আর কিছু না। মাঝখানে এগুলো আপনাদের না বুঝলেও হবে, এগুলো মেইনলি মেকানিক্যাল জিনিস, তো এগুলো আসলে ইলেকট্রিকের জন্য খুব একটা লাগে না। আপনাদের জাস্ট ইম্পিডেন্সের পার্টটা বুঝলেই হবে। সো আপনাদের যদি সিস্টেমের মধ্যে একটা ম্যাচ দেওয়া থাকে, আপনারা কি করবেন সেটাকে, ধরেন আপনার ম্যাচটা হলো m, তাহলে আপনি সিম্পলি সেটাকে m টাইমস s স্কয়ার দিয়ে রিপ্লেস করে দিবেন। যদি আপনার সিস্টেমে একটা ড্যাম্পার থাকে, ড্যাম্পারের ইয়াটা দেখেন, মানে এই যে সিম্বলটা দেখেন, বেসিক্যালি একটা এই যে এটা জাস্ট এইটুকু আর কি, এটা হলো ড্যাম্পারের সিম্বল। একটা ড্যাম্পার বেসিক্যালি কি একটা ফ্রিকশনের মতো কাজ করে মেকানিক্যাল সিস্টেমে আর কি। তো ধরেন আপনার যে ড্যাম্পার আছে সেটা ভ্যালু হলো FB। এটা অনেক সময় দেখা যায় কি কোশ্চেনে D দিয়েও থাকতে পারে, এখানে দেওয়া আছে F সাবস্ক্রিপ্ট V। আপনাদের ইকুয়েশন গুলো মেমোরাইজ করতে হবে না, শুধুমাত্র ইম্পিডেন্স গুলো জানলেই হবে, ঠিক আছে? এই যে ইম্পিডেন্স যে আছে লাস্টের কলামে ওটা। তো এখানে যে FV দেওয়া আছে ড্যাম্পার, সেটা আসলে অনেক সময় কোশ্চেনে ডিও থাকতে পারে, ভয় পাওয়ার কোনো কারণে ডি দেওয়া থাকতে ডি লিখে করবেন। তো এই যে F স্মল V আছে, এটা থাকলে আপনার কি করতে হবে, ইম্পিডেন্সে FV টাইমস S লিখতে হবে। আর ফাইনালি আমরা আসছি স্প্রিং এ। স্প্রিং এর মধ্যে কে জিনিসটা কি বলেন তো, স্প্রিং কনস্ট্যান্ট। আপনার মধ্যে একটা সিস্টেমের মধ্যে একটা স্প্রিং দেওয়া থাকে যেটা কনস্ট্যান্ট হলো কে, আপনি শুধুমাত্র সেখানে ইম্পিডেন্সের জায়গায় কে লিখে দিবেন, ঠিক আছে? তাহলেই হবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি সবাই? স্যার ইম্পিডেন্স না একটা ইলেকট্রিক্যাল জিনিস, এখানে মেকানিক্যাল জিনিস এখানে আসলো? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো এটাই বললাম, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যানালগাস সিস্টেম। আমরা এখন একটা মেকানিক্যাল সিস্টেমকে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করব। অ্যানালগাস মানে দুইটা একটা আরেকটার কি বলা যায় ইকুইভ্যালেন্ট আর কি। আপনি যদি একটা মেকানিক্যাল সিস্টেম দেখেন সেটাকে এখন একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে পারবেন।
এটাই জাস্ট। এখন এটা করার উদ্দেশ্য একটাই, আমরা যারা ইলেকট্রিক্যাল থিওরি ভালো পারি ওরা তো মেকানিক্যাল থিওরি অত ভালো হতে পারে না, এই জন্য আমরা যেটা করি আমাদের মেকানিক্যাল সিস্টেমটাকে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করে এরপরে সেখানে আপনাদের ইচ্ছা মতো মেশ লুপ যা ইচ্ছে তা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এটাই হলো এখানে উদ্দেশ্য আর কি। তো সোজা কথা হলো ইন সামারি আমার যেটা স্প্রিং থাকে কে কনস্ট্যান্টে, তাহলে আমি এটাকে কে লিখবো ইম্পিডেন্সে। যদি ড্যাম্পার থাকে তাহলে সেটাকে এফ ভি টাইমস এস লিখবো, যদি ড্যাম্পিং এর ভ্যালুটা হয় এফ ভি। আর যদি একটা ম্যাথ থাকে এম এর, তাহলে আমরা সেটাকে লিখবো এম এস স্কোয়ার। এই দুটা জিনিস, এই কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখলে হবে, কোনো ইকুয়েশন আপনাদের বুঝতে হবে না। ঠিক আছে, ইকুয়েশন আপনাদের বোঝার দরকার নেই। এই যে দেখেন এখানে কে এফ ভি আর এম কি, কে হলো স্প্রিং কনস্ট্যান্ট, এফ ভি হলো এই যে যে ইয়াটা আছে ড্যাম্পারটা আছে, ওই ড্যাম্পারের যে ফ্রিকশন ভ্যালু কোএফিশিয়েন্ট সেটা, আর এম তো ম্যাস। এখন দেখেন একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, শুধুমাত্র এইটুক দেখেন, ডান পাশটা দেখা লাগবে না। হ্যাঁ, এখন এখানে কোশ্চেন হলো আপনার এটা ট্রান্সফার ফাংশন বের করতে হবে, এটা হলো আপনার কোশ্চেন। দেখেন এখন এখানে কি কি আছে এই সিস্টেমটার মধ্যে, একটা ম্যাস আছে, একটা স্প্রিং আছে, আর একটা ড্যাম্পার আছে। ঠিক আছে, আপনাদের কিন্তু এই যে এই সিম্বল গুলো দেখে আইডেন্টিফাই করতে হবে কোনটা কি, মোটামুটি বোঝা যায়। একটা যদি রেক্ট্যাঙ্গুলার বক্স থাকে এটা হলো ম্যাস, যদি একটা স্প্রিং থাকে তাহলে কে, আর যদি এরকম একটা সিম্বল থাকে তাহলে সেটা হলো একটা ড্যাম্পার। সিম্বলে কোনো চেঞ্জ আসবে না, হয়তো এই ভ্যালুগুলো চেঞ্জ আসতে পারে। এখন আপনাকে ট্রান্সফার ফাংশন বের করতে হবে সিস্টেমের জন্য। তো আমরা যখন একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে ট্রান্সফার ফাংশন বের করি আমরা কি করি, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ নিয়ে কাজ করি, তাই না? একটা মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমার আউটপুট হলো এক্সটি আর ইনপুট হলো এফটি। ঠিক আছে, তো আমরা যখন একটা ট্রান্সফার ফাংশন লিখবো তখন আমার কি করতে হবে, এক্সটি বাই এফটি বের করতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের কাজ এখানে। তাহলে এখন দেখেন এটা কিভাবে করা যায়। তো এখানে আমার কি কম্পোনেন্ট ছিল, তিনটা কম্পোনেন্ট ছিল, একটা ছিল ম্যাস, আরেকটা ছিল স্প্রিং, আরেকটা ছিল ড্যাম্পার। তাহলে আমার যে ট্রান্সফার ফাংশন আছে সেখানেও তিনটা কম্পোনেন্ট থাকবে। তো আপনাদের পরীক্ষা যেটা করতে হবে, আপনাদের ডিরেক্ট এই যে সেকেন্ড ইকুয়েশনে চলে যেতে হবে, ফার্স্ট ইকুয়েশন লাগে কোনো দরকার নেই। ঠিক আছে, আমি ওটা রিকমেন্ড করতেছি না, আপনি ডিরেক্টলি চলে যাবেন সেকেন্ড ইকুয়েশনে। এখন আমরা দেখি সেকেন্ড ইকুয়েশন আমরা কিভাবে পেয়েছি। সো আপনার ফার্স্টে যেটা করতে হবে এই ট্রান্সফরমেশন লেখার জন্য, আপনার যে এফটা আছে এফটি, ওটাকে আপনি কি লিখবেন, এফএস লিখবেন, লিখে ওইটাকে এক পাশে রাখবেন। এরপর আপনার কাজ যেটা হবে, আপনার যে কারেসপন্ডিং ড্যাম্পার বা স্প্রিং আছে সবগুলোর যে ইম্পিডেন্স আছে ইম্পিডেন্স গুলোকে আপনি এক্স এস দিয়ে মাল্টিপ্লাই করবেন। ঠিক আছে, এখানে আপনার দেখেন তাহলে আমার কি হবে, আমার এখানে একটা ম্যাচ আছে, ম্যাচের জন্য কি আসবে, এম এস স্কোয়ার আসবে। আমার এখানে লিখতে হবে এম এস স্কোয়ার এক্স এস। পরে এখানে একটা ড্যাম্পার আছে, ড্যাম্পারের জন্য কি আসবে, এফ ভি এস আসবে। সো আমার এখানে এফ ভি এস লিখে এক্স এস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর ফাইনালি কি আছে, একটা স্প্রিং আছে, স্প্রিং এর কনস্ট্যান্ট এখানে কে দেওয়া, সো আমার এখানে লিখতে হবে কে এক্স এস। সো আমি এখানে লিখবো কে এক্স এস। ঠিক আছে, এটা লেখার পর এটা ইকুয়াল টু কি লিখবো, এফ এস লিখে ফেলবো। সো আরেকবার বলতেছি, আমার যদি একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করতে হয় এভাবে মেকানিক্যাল সিস্টেম দিয়ে, তাহলে আমি যেটা করব, আমার এফ যেটা সেটাকে আমি এক পাশে রেখে দিব, এফ এস যেটা। আর লেফট সাইডে আমি যেটা করব, আমার যে কম্পোনেন্ট গুলো আছে ম্যাস স্প্রিং বা ড্যাম্পার সবগুলো ইম্পিডেন্স গুলো লিখে সেটাকে এক্সেস দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, তারপর কি করবো আমরা, তারপর জাস্ট যে এক্সেস বা এফএস বের করব। ঠিক আছে, ট্রান্সফার ফাংশন বের করব। আচ্ছা, আপনারা একটু 2 মিনিট ওয়েট করে, আজান দিচ্ছে তো তোমার জি ভয়েস স্যার, আজানের জন্য একটু একটু অফ রাখলে ভালো।
আচ্ছা, তাহলে যেখানে ছিলাম আমরা আমাদের যে কম্পোনেন্ট গুলো থাকবে ওগুলোকে অ্যাক্সেস দিয়ে মাল্টিপ্লাই করবো আর রাইট সাইডে পুরোটা এফএস লিখে দেবো, দেন বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করে আমরা ট্রান্সফার ফাংশনটা পেয়ে যাবো। এটা মোটামুটি স্যার সিম্পল। এখানে স্যার এখানে কি মানে কখনো সাবট্রাকশন হবে মানে লেফট সাইডে মানে সাবট্রাকশন না, সাবট্রাকশন হবে না মানে এখানে। অলওয়েজ সাবট্রাকশন, কি অ্যাডিশন হবে? হ্যাঁ এখানে অলওয়েজ এডিশন হবে। মানে আরো যদি কমপ্লেক্স সিস্টেম হয় যেখানে আরো মাল্টিপল এরকম থাকবে তখন কি হবে? তখনও অ্যাডই হবে? হ্যাঁ তখন অ্যাডই হবে, এখানে আসলে সাবট্রাকশন হয় না। মেকানিক্যাল সিস্টেম আসলে এইভাবেই কাজ করে আর কি। আপনি একটা স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করেন, আপনি যেদিকেই ফোর্স দেন না কেন সে কিন্তু অলওয়েজ অপোজিট দিকেই রিঅ্যাকশন করবে। সো এখানে আসলে অলওয়েজ একইভাবে সাইন কনভেনশন ইউজ হবে আর কি, এখানে অলওয়েজ এডিশন করবেন। ঠিক আছে, এখন আপনাদের একটু ফ্যামিলিয়ার ডোমেইনে আসি। একটা ইলেকট্রিক সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমরা কিভাবে বের করতে পারি এটা এখন দেখবো। এখানেও সেম, এখানেও আমরা এই ইকুয়েশন নিয়ে বদল হবো না। এখানে আমরা যেটা দেখবো কম্পোনেন্ট থাকলে আমরা ইম্পিডেন্স কি লিখবো, সো এগুলো অলরেডি আপনারা হয়তো জানেন ল্যাপ্লাস যারা পড়ে আসছেন। রেজিস্টার থাকলে আমরা শুধুমাত্র কি করি, শুধুমাত্র আর লিখে দিই ইম্পিডেন্স হিসাবে। ইন্ডাক্টর থাকলে লিখবো এল এস, কারণ এখানে একটা নর্মালি একটা ডিফারেন্সিয়েটর থাকে। আর ক্যাপাসিটর থাকলে লিখবো 1/CS, এখানে এসটা হলো কি যে ওমেগা, যে ওটা ওই যে ল্যাপ্লাস অপারেটর যেটা সেটা হলো এখানে এস। সো ক্যাপাসিটর থাকলে আমরা লিখবো 1/CS, রেজিস্টার থাকলে লিখবো শুধু আর, আর ইন্ডাক্টর থাকলে লিখবো L টাইমস S। এগুলো তো মেবি আমরা অলরেডি মানে পড়ে আসছি, রাইট? আপনারা তো এগুলো পড়ে আসছেন মেবি। ইয়েস স্যার। তাহলে এখন আমরা দেখি এই একটা সিম্পল সিস্টেমের আমরা কিভাবে ট্রান্সফার ফাংশন বের করতে পারি। এটা কিন্তু খুবই সিম্পল সিস্টেম। আপনার এখানে কি কি আছে দেখি, একটা ভোল্টেজ সোর্স আছে, একটা ইন্ডাক্টর আছে, একটা রেজিস্টর আছে, একটা ক্যাপাসিটর আছে। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো কি ট্রান্সফার ফাংশন বের করা, হুইচ ইজ VC/V। VC হলো কি আমার ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ, আর অ্যাকচুয়াল V হলো ইনপুট। তাহলে আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হবে আমার এই সবগুলো কম্পোনেন্টকে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাওয়া বা ইম্পিডেন্সে নিয়ে যাওয়া। তাহলে L থাকলে কি হবে, হবে SL হবে, R থাকলে হবে R, আর C থাকলে হবে 1/CS or 1/SC। এখন চিন্তা করে দেখেন, আপনি যদি এখানে ভিটির সাথে ভিসি রিলেশন করতে চান, সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচ কি হওয়া উচিত বলেন তো, কি বলতে পারবেন? স্যার কেভিএল দিয়ে করলে ভালো হয় না? হ্যাঁ, কেভিএল দিয়ে আলটিমেটলি যে ভোল্টেজ ডিভিশন ল যেটা, আপনি আলটিমেটলি যে ওই অ্যাপ্রোচে যাবেন আর কি। কেভিএল দিয়েও করা যায়, আবার চাইলে আপনি একবারে কেভিএল করে যেটা পাবেন সেটা একবারে ভোল্টেজ ডিভিশন দিয়ে লিখে ফেলতে পারেন, একই জিনিস। এখন দেখেন এখানে আসলে ভোল্টেজ ডিভিশন কেন অ্যাপ্লাই করা যাবে, কারণ এখানে আমার কিন্তু তিনটাই ইম্পিডেন্স। ঠিক আছে, এখানে কিন্তু RLC এর মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না, সবগুলো ইম্পিডেন্স হয়ে গেল। সেই জন্য আমি চাইলে এখানে ভোল্টেজ ডিভিশন অ্যাপ্লাই করতে পারতেছি। সো এখন আমার VC/V কি হবে দেখেন, আমার VC হলো কার অ্যাক্রসে 1/SC এর অ্যাক্রসে, সো উপরে হবে 1/SC, আর নিচে হবে কি সবগুলো ইম্পিডেন্সের এডিশন। সো SL প্লাস 1/SC প্লাস R, তিনটার এডিশন। দেন আপনি যদি কিছু হালকা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করেন তাহলে যে এই পর্যন্ত চলে আসতে পারবেন। এখানে দেখেন S এর পাওয়ার কত, 2 না? সো এটা হলো একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। S এর ম্যাক্সিমাম পাওয়ার যেটা হবে সেটাই হলো আপনার সিস্টেমের ম্যাক্সিমাম অর্ডার। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পেরেছি এই জিনিসটা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমরা যাবো আমাদের মেইন টপিকে এই কোর্সের, মানে এই মানে স্লাইডের আর কি, সেটা হলো অ্যানালগাস সিস্টেম। তো আমরা এই কোর্সের জন্য যেটা দেখবো সেটা হলো সিরিজ অ্যানালজি বা ফোর্স ভোল্টেজ অ্যানালজি। ঠিক আছে, এটাকে আমরা সংক্ষেপে FV অ্যানালজিও বলি, FV অ্যানালজি ওর ফোর্স ভোল্টেজ অ্যানালজি। এটা আরেকটা নাম হলো সিরিজ অ্যানালজি। এটা আসলে সবচেয়ে বেশি FV অ্যানালজি নামে মানে পরিচিত আর কি। আপনাদের কোশ্চেনে হয়তো FV অ্যানালজি লেখা থাকবে। তাহলে এই অ্যানালজিতে আমরা যেটা করি, একটা মেকানিক্যাল সিস্টেমকে একটা কারেসপন্ডিং ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করি, এবং সেটা সিরিজে। দেখেন এখানে একটা মেকানিক্যাল সিস্টেম আছে K, FV আর M আছে, ওটাকে আমরা কনভার্ট করে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট লেভেলে নিয়ে যাব, যেখানে আমার R থাকবে, L থাকবে, C থাকবে, এবং সবগুলো আলটিমেটলি সিরিজে থাকবে। তাহলে দেখি কনভার্সনটা কিভাবে করা যায়। এখানে অনেক ইনডেপথ ইকুয়েশনস আছে, থিওরি আছে, আপনাদের এগুলো কিছু বুঝতে হবে না। আপনাদের যেটা বুঝতে হবে যে আমি কোন কম্পোনেন্ট মেকানিক্যালে দেখলে সেটাকে ইলেকট্রিক্যালে
কোন কম্পোনেন্টে কনভার্ট করব, এটা হলো আপনাদের এখানে বোঝার জিনিস। সো এখানে অ্যানালজিটার নামই হলো ফোর্স ভোল্টেজ অ্যানালজি। সো আমার মেকানিক্যাল সিস্টেমে যেটা ফোর্স হবে, ইলেকট্রিক্যাল সিস্টেমে সেটা হবে ভোল্টেজ সোর্স, ঠিক আছে? আমার মেকানিক্যাল সিস্টেমে যেটা ফোর্স হবে, আমার ইলেকট্রিক্যাল সিস্টেমে সেটাই হয়ে যাবে ভোল্টেজ, কারণ এটা নামে ফোর্স ভোল্টেজ অ্যানালজি। তার মানে ফোর্স আর ভোল্টেজকে আমরা ইকুইভ্যালেন্ট বা অ্যানালগাস ধরতেছি, ঠিক আছে? এবং আমার সিস্টেমের যে ভেলোসিটি সেটা হবে আমার ম্যাশ কারেন্টের সমান, ঠিক আছে? আমার সিস্টেমের যে ভেলোসিটি, মানে আমার মেকানিক্যাল সিস্টেমের যে ভেলোসিটি ছিল ভিটি, সেটা হবে আমার ম্যাশ কারেন্টের সমান ইলেকট্রিক্যাল সিস্টেমে। সো আমার ফোর্স হবে ভোল্টেজের সমান আর ভেলোসিটি হবে কারেন্টের সমান। এবার আসি বাকি প্যাসিভ কম্পোনেন্ট গুলায়। আমার যে ম্যাস থাকবে এম, সেটাকে আমি একটা ইন্ডাক্টর হিসেবে চিন্তা করব, এবং সেই ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স হবে এমই, ঠিক আছে? সো আমার মেকানিক্যাল সিস্টেমে যদি কোনো ম্যাস থাকে, ইলেকট্রিক্যাল সিস্টেমে সেটা একটা ইন্ডাক্টর হবে সেম ভ্যালুর। যদি আমার মেকানিক্যাল সিস্টেমে একটা ড্যাম্পার থাকে যেটা ভ্যালু হলো এফ ভি, তাহলে সেটাকে আমরা একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করব, এবং সেই রেজিস্টরের ভ্যালুটা হবে এফ ভি। ফাইনালি যদি আমার মেকানিক্যাল সিস্টেমে একটা স্প্রিং থাকে যেটা স্প্রিং কনস্ট্যান্ট হলো কে, তাহলে সেটাকে আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমে একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করব, এবং সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হবে 1/k। একটু ডিফারেন্স আর কি বায়োগুলার থেকে, বায়োগুলার এক্সাক্ট ভ্যালুটাই বসে যেত, আর স্প্রিং এর ক্ষেত্রে ইনভার্স ভ্যালুটা বসবে। তো আপনারা এই চার্টটা একটু 1-2 মিনিট সময় নিয়ে দেখেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন। স্যার আমাদের কি এখানে ভোল্টেজের ভ্যালুটা বলে দেওয়া থাকবে, নাকি আমাদের ক্যালকুলেট করে বের করে তারপরে হচ্ছে ওই ভ্যালুটা দিয়ে মেশ কারেন্ট কনসিডার করতে হবে? আচ্ছা, আপনাদের যেটা দেওয়া থাকবে মেকানিক্যাল সিস্টেমে ফোর্সের ভ্যালুটা দেওয়া থাকবে, ঠিক আছে? এবং সেই ফোর্সের ভ্যালুটাই হবে আপনার ভোল্টেজ সোর্সের ভোল্টেজের ভ্যালু। ধরেন আপনার মেকানিক্যাল সিস্টেমে দেওয়া আছে ফোর্স হলো 10 নিউটন, তাহলে আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমে ভোল্টেজ হবে 10 ভোল্ট, ঠিক আছে? এটাই।
আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে আমরা তাহলে নেক্সট স্লাইডে কন্টিনিউ করি। নেক্সট স্লাইডে আপনাদের একটা এক্সাম্পল দেওয়া আছে আর কি, যে আপনারা কিভাবে একটা মেকানিক্যাল সিস্টেমকে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে পারবেন এবং সেটা থেকে ট্রান্সফার ফাংশন বের করতে পারবেন। সো টাস্কগুলো আই থিঙ্ক ক্লিয়ার। একটা মেকানিক্যাল সিস্টেম দেওয়া থাকবে, আপনার সেটাকে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করে দেন ওইটা ট্রান্সফার ফাংশন বের করতে হবে। সো ফার্স্টে এটা হলো আমার গিভেন মেকানিক্যাল সিস্টেম। এখানে দেখেন কি কি আছে, একটা স্প্রিং আছে যেটা কনস্ট্যান্ট হলো কে, একটা টেম্পার আছে যেটা ভ্যালু হলো ডি, আর একটা ম্যাস আছে যেটা ভ্যালু হলো এম। তো সেটাকে আমার একটা কারেসপন্ডিং ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে হবে এবং সেটা হলো এফভি অ্যানালজি, ফোর্স ভোল্টেজ অ্যানালজি দিয়ে। তো ফোর্স ভোল্টেজ অ্যানালজি আর সিরিজ অ্যানালজি একই জিনিস। তো এখানে আপনার যা যা কম্পোনেন্ট থাকবে সবগুলো একটা সিরিজ সার্কিট ক্রিয়েট করবে। সো আপনার এখানে একটা ভোল্টেজ থাকবে, একটা কে এর জন্য যেহেতু একটা স্প্রিং আছে, একটা ক্যাপাসিটর থাকবে সি, যেহেতু একটা ড্যাম্পার আছে একটা রেজিস্ট্যান্স থাকবে আর, যেহেতু একটা ম্যাস আছে একটা ইন্ডাক্টর থাকবে এল। তো যদি আপনার সিস্টেমে কোনো একটা কারণে ধরেন শুধুমাত্র কে আর এম আছে, কোনো ডি নেই, মানে কোনো ড্যাম্পার নেই, তাহলে আপনার ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল মডেলে শুধুমাত্র এল আর সি থাকবে, কোনো আর থাকবে না। অথবা ধরেন আপনার এখানে সিস্টেমে একটা ডি জায়গায় দুইটা ড্যাম্পার দেওয়া, দুইটা ডি দেওয়া, তাহলে আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমে দুইটা আর লিখতে হবে সিরিজে। ঠিক আছে, সো যতগুলো কম্পোনেন্ট থাকবে সবগুলোকে আমরা সিরিজে বসিয়ে দেব। এটা হলো সিরিজ অ্যানালজির কাজ আর কি, বা এফভি অ্যানালজির কাজ। সো আমরা বলেন স্যার কোনটার অ্যাক্রসে আউটপুট হবে স্যার, এটা বুঝবো কিভাবে? কোনটা একটা আউটপুট হবে? হ্যাঁ, আমি এটা বলতেছি, আস্তে আস্তে আসতেছি। তো আপনাদের টেম্পারের জন্য কি স্যার আমরা রেজিস্টার দিয়েছি শুধু নাকি ক্যাপাসিটরটাও? বুঝলেন, সরি আরেকবার বলেন। স্যার আপনি স্যার যদি ড্যাম্পার না হতো তাহলে কি করতাম স্যার? হ্যাঁ, ড্যাম্পার থেকে আমরা রেজিস্টারটা সরাই দিতাম, কারণ আমরা দেখেন আমরা যখন অ্যানালজি করেছি তখন আমরা ড্যাম্পারের জন্য রেজিস্টার আনবো। শুনেন, মাসের জন্য আমরা আনবো কি ইন্ডাক্টর, ম্যাসের জন্য আমরা আনবো ইন্ডাক্টর, ড্যাম্পারের জন্য আনবো রেজিস্টর, আর স্প্রিং এর জন্য আনবো ক্যাপাসিটর। সো আপনার সিস্টেমে যতগুলো ড্যাম্পার থাকবে ততগুলো রেজিস্টর আসবে, যতগুলো স্প্রিং থাকবে ততগুলো ক্যাপাসিটর আসবে, আর যতগুলো ম্যাস থাকবে ততগুলো এল আসবে। ঠিক আছে, জি স্যার। আর যদি কোনটা মিসিং থাকে তাহলে এটা কারেসপন্ডিং এলিমেন্টটা আসবে না। সো একটা মেকানিক্যাল সিস্টেমের ট্রান্সফার ফাংশন কি হয় আমরা অলরেডি জানি, সেটা হয় এক্স এস ডিভাইডেড বাই এফ এস। ঠিক আছে, এই যে একটু আগে আমরা পড়ে আসছিলাম, এই যে এটা এক্স এস বাই এফ এস, এটা হয় একটা মেকানিক্যাল সিস্টেমের ট্রান্সফার ফাংশন। এক্স কি আমার, এক্স হলো আমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, বা সরণ যেটা বলি বাংলায় আমরা, আর এফ হলো আমার ফোর্স। ঠিক আছে, সো আমার এখানে দেখেন, এখানে কিন্তু এক্স ও দেওয়া আছে, এফ ও দেওয়া আছে। সো আমার যখন আমি ট্রান্সফরমেশন বের করবো আমার মেইনলি এক্স আর এফ নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখন দেখি যে এই মানে এই এলিমেন্ট গুলা কিভাবে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট হবে। সো ফার্স্ট অফ অল আমি আসি আমার ইলেকট্রিক্যাল সিস্টেমের ভোল্টেজ সোর্স ইটি যেটা। সো আমরা অলরেডি এটা জানি, ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে আমার ফোর্স যা ভোল্টেজ তা। সো আমার এখানে ইটি যেটা হবে সেটা হবে এফটি এর সমান। সো দেখেন আমি এখানে যে কম্পোনেন্ট ইটি লিখলাম এটা ভ্যালু কি লিখলাম, এফটি। তার মানে ইটি আর এফটি একই জিনিস। ঠিক আছে, এরপরে দেখেন আমার একটা কি থাকবে, একটা ইন্ডাক্টর ছিল এল, সেটার ভ্যালু কি হবে, আমার ম্যাসের সমান হবে। সেটা আমরা অ্যানালজিতে দেখেছি যে একটা ম্যাস থাকলে মেকানিক্যাল সিস্টেমে, আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমে সেটাকে একটা ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করব এবং সেই ইন্ডাক্টরের ভ্যালুটা হবে আমার ওই ম্যাসের সমান। সেখানে আমার ইন্ডাক্টরের ভ্যালু হবে বেসিক্যালি এম। সিমিলারলি আমার এখানে যে রেজিস্টর আছে আর, সেটা ভ্যালু হবে ডি। ঠিক আছে, এই যে একটু আগে আমরা এটাই দেখলাম যে একটা ড্যাম্পার থাকলে ওই রেজিস্টরের ভ্যালুটা ওই ড্যাম্পারের সমানই হবে। ফাইনালি ক্যাপাসিটর, ক্যাপাসিটর ভ্যালুটা কি হবে বলুন তো? আমরা দেখেছিলাম কি, এটা যদি আমার স্প্রিং এর কনস্ট্যান্টের ভ্যালু হয় কে, তাহলে ক্যাপাসিটরের ভ্যালু হয় 1/k। তাহলে এখানেও কিন্তু আমার ভ্যালু কে দেওয়া স্প্রিং এর, সো আমার এখানে সি এর ভ্যালু হবে 1/k। ঠিক আছে, এবার আসি কারেন্ট কি হবে সেটা নিয়ে। এটা একটু বোঝার জিনিস আছে আপনাদের। তো আমরা যখন ফোর্স ভোল্টেজ অ্যানালজি করেছিলাম আমাদের ম্যাশ কারেন্ট কি ছিল, ভেলোসিটির সমান ছিল। ঠিক আছে, ম্যাশ কারেন্ট ছিল আমাদের ভেলোসিটির সমান। তার মানে আমার মেকানিক্যাল সিস্টেমে যেটা ভেলোসিটি সেটা আমার ইলেকট্রিক্যাল সিস্টেমে ম্যাশ কারেন্ট। কিন্তু আমার ট্রান্সফার ফাংশন কি দিয়ে বের করতে হবে বলুন তো? ডিসপ্লেসমেন্ট দিয়ে বের করতে হবে, ভেলোসিটি না। সো আমার যেটা করতে হবে, আমার কারেন্ট আর ডিসপ্লেসমেন্টের মাঝখানে একটা রিলেশন করতে হবে। তাহলে দেখি এটা কিভাবে করা যায়। অ্যানালগাস সিস্টেমের হিসাবে আমার আইটি হওয়া উচিত ভিটির সমান বা ভেলোসিটির সমান। বাট ভেলোসিটি কি বলুন তো? ডিএক্স বাই ডিটি না?
সো আমি সেটা কি লিখতে পারি, আমার আইটি হলো ডিএক্স বাই ডিটির সমান। এতটুকু কি বোঝা গেছে? না বুঝতে পারলে কোশ্চেন করেন। স্যার বুঝেছি। আচ্ছা, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল আর কি, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে এবার আমরা যেটা করব, আমরা আমাদের এই যে সার্কিটটাকে ল্যাপ্লাস ডোমেনে লিখবো এখন, ঠিক আছে? দেখি এটা কিভাবে করা যায়। সো ফার্স্টে আমরা কি করলাম দেখেন, এখানে আমার একটা ইলেকট্রিক্যাল সার্কিট ছিল, তাই না? ফার্স্টে একটা মেকানিক্যাল সিস্টেম ছিল, পরে আমরা সেটা একটা অ্যানালগাস ইলেকট্রিক্যাল সার্কিট বানালাম। এখন দেখেন, আমার কিন্তু সবসময় ট্রান্সফার ফাংশন বের করার সময় আমার সার্কিটটাকে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যেতে হবে। সো আমি ফার্স্টে যেটা করব, আমার ইলেকট্রিক্যাল সার্কিটটা সেটাকে আমি ল্যাপ্লাস ডোমেনে লিখবো। সো আমার এখানে কি ছিল, ইটি ছিল, এল ছিল, আর ছিল, সি ছিল, আর আইটি ছিল। এখন এইগুলোকে আমি যদি ল্যাপ্লাস ডোমেনে লিখি তাহলে দেখেন কি হয়, আমার এল এর জায়গায় আসবে এস এল, আর এর জায়গায় আসবে আর, আর সি এর জায়গায় আসবে 1/SC, ইটির জায়গায় আসবে ইএস, আর আইটির জায়গায় আসবে আইএস, ঠিক আছে? এটা হলো আমার যে সার্কিটটা, সেটাকে ইলেকট্রিক্যাল মানে সরি ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাওয়া। এরপর ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাওয়ার পর আমি সেটাকে এই টেবিল দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? আমি আরেকবার বলি, আমার যে ইলেকট্রিক্যাল সার্কিটটা আমরা একটা মোটামুটি বুঝতে পেরেছি কি কি কম্পোনেন্ট থাকবে, সেই কম্পোনেন্ট গুলোকে আমরা ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাব। যে এখানে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে গেলাম। এখন আমি যেটা করবো, আমার অ্যানালগাস মডেলের ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে আমার এল এর জায়গায় কি বলবো বলুন তো? এল এর জায়গায় বসবে এম, ডি আর এর জায়গায় বসবে ডি, আর এখানে সি এর জায়গায় বসবে 1/K। সো এটা হবে কি 1/S টাইমস 1/K। যদি একটু সিম্পলিফাই করেন তাহলে হয়ে যাবে এটা K/S। আরেকবার বলি, শুরুতে আমার যেটা দেখতে হবে আমার মেকানিক্যাল সিস্টেমে কি কম্পোনেন্ট আছে, দেখে সেই কম্পোনেন্ট অনুযায়ী একটা সিরিজ সার্কিট বানাতে হবে, যেখানে ভ্যালুগুলো আমরা এল আর আর সি তে রাখবো। এরপর আমরা সেই সার্কিটটাকে একটা ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাব, ভ্যালুগুলো স্টিল এল আর আর সি এর বেসিসেই আছে। এরপর আমরা যেটা করবো, এরপর আমরা এই যে অ্যানালগাস মডেলের ভ্যালুগুলো বসিয়ে দেব, যে ভ্যালুগুলো আমরা জানি মানে মেকানিক্যাল সিস্টেমের ভ্যালুর জন্য কারেসপন্ডিং ইলেকট্রিক্যাল ভ্যালুগুলো। তারপর সেগুলো আমরা এখানে বসিয়ে দেওয়ার পর একটা ফাইনাল সার্কিটটা পাবো। তারপর সেখানে আমরা আমাদের ইচ্ছা মতো অ্যানালাইসিস করব। তাহলে এখন দেখি আমার ভ্যালুগুলো কিভাবে আসতেছে। সো আমার এল এর বদলে কি আসার কথা, এম আসার কথা, সো এম এসেছে। আর এর বদলে ডি আসার কথা, ডি এসেছে। আর সি এর বদলে 1/K আসার কথা, সো এখানে K/S হয়েছে। ই এর বদলে আসার কথা কি, এফ, এই যে ই এর বদলে এফ আসার কথা, সো এখানে আমার ইএস এর জায়গায় এফএস বসে গেছে। আই এর বদলে কি আসার কথা, আই এর বদলে আসার কথা dx/dt। এটা হলো টাইম ডোমেনে। সো টাইম ডোমেনে যদি ডেরিভেটিভ হয় তাহলে ল্যাপ্লাস ডোমেনে কি হবে বলুন তো, একটা জাস্ট একটা এস হবে। সো আইটি যদি হয় আমার dx/dt, তাহলে আমার আইএস কি হবে, আইএস হবে আমার এস এক্সএস, ঠিক আছে? সো এই জন্য আমি এখানে আইএস কে রিপ্লেস করে এস টাইমস এক্সএস লিখে দিলাম। বুঝা গেছে এতটুকু সবার? কেউ না বুঝতে পারলে কোশ্চেন করেন। ঠিক আরেকবার বলা দরকার আছে পুরো জিনিসটা? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যেটা করবো, এখন আমার এই সিরিজ সার্কিটে আমি আমার ইচ্ছা মতো আমি অ্যানালাইসিস করতে পারি। আমার আলটিমেট টার্গেট হবে এখানে কি বের করা, এক্সএস ডিভাইডেড বাই এফএস বের করা। তার মানে বেসিক্যালি কি, আমার এখানে সবচেয়ে সুবিধা হবে যদি আমি এখানে ওহমস ল অ্যাপ্লাই করি, ঠিক আছে? তাহলে দেখেন আমার এখানে কারেন্ট হলো এস টাইমস এক্সএস। সেই কারেন্টটা আমার কি হবে, ভোল্টেজ ডিভাইডেড বাই সবগুলো ইম্পিডেন্স। সো এই কারেন্ট হবে আমার ইকুয়াল ভোল্টেজ, মানে এই যে ভোল্টেজ সোর্সের ভ্যালু এফএস ডিভাইডেড বাই এই যে এসএম প্লাস ডি প্লাস K/S, বেসিক্যালি জাস্ট ওহমস ল। তারপর জাস্ট হালকা সিম্পলিফিকেশন, এখানে এস যেটা আছে সেটাকে আমি ওই পাশে নিয়ে নিলাম। সো নিচে এখানে এস দিয়ে সব পাশে মাল্টিপ্লাই হবে। দেন আলটিমেটলি আমি কি করবো, জাস্ট এই যে এক্সএস বাই এফএস বের করবো। এটা হবে আমার আলটিমেট ট্রান্সফার ফাংশন, ঠিক আছে? এটাই জাস্ট। সো আমার যদি কোনো একটা মেকানিক্যাল, আমাদের কি মাল্টিপল মেশ কারেন্ট থাকতে পারে? হ্যাঁ এটা আমি একটু পরে আসতেছি। সো ওয়ান্স এগেন আমাদের যদি ট্রান্সফার ফাংশন বের করতে বলে মেকানিক্যাল সিস্টেম থেকে, আমার আলটিমেট টার্গেট থাকবে এক্স ডিভাইডেড বাই এফ বের করা, এবং সেটার জন্য আমি আমার সার্কিটটাকে ম্যানিপুলেট করব। সো আরেকবার বলি একদম জেনারেল অ্যালগরিদমটা, শুরুতে আমি মেকানিক্যাল সিস্টেমটা দেখে আমি আইডেন্টিফাই করবো যে আমার কি কম্পোনেন্ট সিরিজে লাগবে। তারপর আমি সেই সিরিজ সার্কিটটাকে কারেসপন্ডিং ল্যাপ্লাসে নিয়ে যাব।
এরপর আমার যেটা করতে হবে, আমার যে এফভি অ্যানালজি ইউজ করে আমার এই এল আর আর সি এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? সো এল থাকলে বেসিক্যালি সেটা মেসের সমান হয়, আর থাকলে সেটা ওই ড্যাম্পারের সমান হয়, আর সি থাকলে ওটা 1/k মানে স্প্রিং কনস্ট্যান্টের উল্টাটা হয়। আর ভোল্টেজ থাকলে সেটা হয় ফোর্সের সমান, আর কারেন্ট থাকলে সেটা হয় ভেলোসিটির সমান অথবা ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভের সমান। সো এই ফর্মুলা ইউজ করে আমি আমার ল্যাপ্লাস সার্কিটটাকে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব। সো কারেন্ট থাকলে এটা অলওয়েজ এস টাইমস এক্সেস হবে, কারণ কারেন্ট হলো আমার ডেরিভেটিভ ডিসপ্লেসমেন্টের এই জন্য। দেন ফাইনালি আপনাদের ইচ্ছা মতো ওহমস ল বা যে যেটা পারেন সেটা দিয়ে সিম্পলিফাই করবেন সার্কিটের মতো আর কি, নর্মাল সার্কিটের মতোই বাকিটা। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট সেকশনে যাবো। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু আগে যে কোশ্চেন করলেন যে মাল্টিপল ম্যাচ থাকলে কি করব, এটার অ্যান্সার এখানে আছে। নেক্সট স্যার এই ছিল। সো এইখানে দেখেন ডিফারেন্সটা কি আগের সাথে। আগের সিস্টেমে আমার শুধুমাত্র একটা এক্স ছিল আর একটা এফ ছিল, বাট এখানে আমার কিন্তু এক্স দুইটা চলে আসছে, ঠিক আছে? এখন আপনি যদি মানে মোটামুটি বুঝে থাকেন সবকিছু, আমার যে কারেন্ট ছিল ম্যাশ কারেন্ট সেটা হলো কি ভেলোসিটির ইকুয়াল, আর ভেলোসিটি কি বেসিক্যালি আমার ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ। তো এখানে যেহেতু আমার দুইটা এক্স আছে, তার মানে এখানে আমার ভেলোসিটিও দুইটা আছে, তার মানে এখানে আমার কারেন্টও দুইটাই হবে, ঠিক আছে? সো এখানে যেহেতু আমার ডিসপ্লেসমেন্ট দুইটা, ভেলোসিটিও দুইটা, সো আমার ম্যাশ কারেন্টও দুইটা। সো এখন আমরা দেখবো এই জিনিসগুলো কিভাবে সলভ করা যায়। এখন আপনাদের গুড নিউজ হলো, যদি আপনাদের এক্সামে মাল্টিপল ম্যাশ কারেন্টের মেকানিক্যাল সিস্টেম থাকে, আপনাকে সেটা ট্রান্সফার ফাংশন বের করতে বলবো না, শুধুমাত্র অ্যানালগাস সার্কিটটা ড্র করতে পারলেই হবে, ঠিক আছে? সো দেখি আমি এখন এই জিনিসটা শুধুমাত্র অ্যানালগাস ইলেকট্রিক্যাল সার্কিটটা আমরা কিভাবে বের করতে পারি। এক সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, তো এখন আমরা দেখি যে কিভাবে এই জিনিসটা অ্যানালগ সিস্টেমে কনভার্ট করা যায়। সো ফার্স্ট অফ অল আমার এখানে বললাম দুইটা ম্যাশ কারেন্ট হবে। সো আর দুইটা ম্যাশ কারেন্ট থাকে মানে কি বলুন তো, দুইটা লুপ ক্রিয়েট হয়ে যাও আমার সার্কিটে, কারণ ম্যাশ কারেন্ট বেসিক্যালি কি একটা কারেসপন্ডিং লুপের বেসিসেই হয়। আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. সো এখানে দেখেন আমার তাহলে কি হবে, এখানে x2 এর জন্য আমার একটা দেখেন এখানে কি লিখছে, there are x1 and x2, so there will be two velocities and two corresponding currents, hence there will be two loops. এখন আমরা দেখবো যে প্রত্যেকটা ডিসপ্লেসমেন্টের সাথে রিলেটেড কম্পোনেন্ট গুলো কি কি আছে। সো আমি যদি দেখি এখানে আমার x1 এর সাথে কি কি আছে, দেখেন তো x1 এর সাথে আমার আছে এই যে এটা হলো আমার x1। সো x1 এর সাথে আমি দেখবো যে কোন কোন কম্পোনেন্ট গুলো রিলেটেড। সো x1 আমার যেই বেসিসে দেওয়া আছে সেখানে দেখেন, যদি আমি এখানে একটা লাইন টানি x1 এর জন্য, আমার এখানে কি কি রিলেটেড, f রিলেটেড অফকোর্স, ঠিক আছে? f আছে, m1 আছে, d1 আছে আর d2 আছে। দেখেন আমি যদি x1 এর সাথে চিন্তা করি, এখানে একটা ইমাজিনারি লাইন চিন্তা করি x1 এর সাথে, সো এখানে আমার m1 আছে, f আছে, d1 আছে আর d2 আছে কানেক্টেড আর কি x1 এর সাথে। সিমিলারলি আমি যদি x2 এর সাথে চিন্তা করি, তাহলে দেখেন x2 এর সাথে কি কি আছে, এখানে যদি একটা ইমাজিনারি লাইন চিন্তা করি,
তাহলে আমার কে আছে, M2 আছে, আর D1 আছে। আমি এখানে আরেকটা শর্টকাট বলে দিই আপনাকে, আপনি 100 কোনো ইমেজ এলে চিন্তা করতে হবে না, আপনি খালি দেখবেন M1 এর সাথে কি কি আছে আর M2 এর সাথে কি কি আছে, ঠিক আছে? তাহলেই হবে। নর্মালি X1টা আমার M1 এর ডিসপ্লেসমেন্ট হয় আর X2টা হয় আমার M2 ডিসপ্লেসমেন্ট। তাহলে যদি আমি এইভাবে চিন্তা করি তাহলে দেখেন আমার M1 এর সাথে কি কি কম্পোনেন্ট আছে। M1 এর সাথে তো অফকোর্স M1 নিজেই আছে, তার সাথে আবার F আছে একটা, D1 আছে কানেক্টেড, আবার D2 আছে কানেক্টেড। সেই চারটা জিনিস নিয়ে আমার X1 হয়ে গেল। এবার X2 হলো আমার M2 কারেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট। আমি এখন দেখবো আমার M2 এর সাথে কি কানেক্টেড আছে। M2 তো নিজেই আছে, সাথে K আছে আর D1 আছে, ঠিক আছে? এভাবে হয়ে গেল। তাহলে আমি জানি X1 এর সাথে কি কি আছে আর X2 এর সাথে কি কি আছে। তো আমি এখন যেটা করব, আমি যেহেতু আমার X1 কি কারেন্ট মানে মেশ কারেন্ট 1 এর সাথে রিলেটেড আর X2 মেশ কারেন্ট 2 এর সাথে রিলেটেড, তাই আমি এখন যেভাবে লিখতে পারি লুপ 1 কারেন্ট I1, F এর জন্য আসবে কি ভোল্টেজ V, M1 এর জন্য আসবে ইন্ডাক্টর L1, D1 এর জন্য আসবে রেজিস্ট্যান্স R1 আর D2 এর জন্য আসবে রেজিস্ট্যান্স R2, যেহেতু এখানে D1 D2 ছিল টেম্পার। সিমিলারলি আমার X2 কি ইন্ডিকেট করে, আমার মেশ কারেন্ট 2 কে ইন্ডিকেট করে। সো ওইটার জন্য আমার কি কি থাকবে, M2 মেশ, এটার জন্য আসবে আমার L2 ইন্ডাক্টর, D1 টেম্পারের জন্য আসবে R1 আর K এর জন্য আসবে একটা ক্যাপাসিটর C, ঠিক আছে? তার মানে আমি শুরুতে দেখবো আমার কোন মেসের সাথে কোন কোন কম্পোনেন্ট গুলো কানেক্টেড আছে, দেখে আমি সেই অনুযায়ী আমার কারেসপন্ডিং লুপের মধ্যে যে যে মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলো আছে সেগুলো লিখে ফেলবো। এতটুকু কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই যে স্যার এই ক্ষেত্রে ম্যাচ যদি এক্সিস্ট না করতো তাহলে কি ইমাজিনারি লাইন চিন্তা করে করতে হবে? ম্যাথ অবশ্যই এক্সিস্ট করতে হবে। আপনি ম্যাথ ছাড়া কোনো ডিসপ্লেসমেন্ট পাবেন না, এটা পসিবল না। আপনার একটা জিনিসের ডিসপ্লেসমেন্ট তখনই দেওয়া হবে যখন ওইখানে একটা ম্যাচ এক্সিস্ট করবে, ঠিক আছে? আদারওয়াইজ এখানে যদি M2 না থাকে তাহলে এখানে শুধুমাত্র X1 এক্সিস্ট করবে, X2 এক্সিস্টই করবে না। সেক্ষেত্রে আপনার সার্কিটে শুধুমাত্র একটা ইন্ডাক্টর থাকবে, একটা লুপ থাকবে এবং সেখানে শুধুমাত্র একটা ইন্ডাক্টর, দুইটা রেজিস্টর যেহেতু D1 D2 আর একটা C ক্যাপাসিটর থাকবে। আচ্ছা, এখন আমি দেখি যে কিভাবে এই সার্কিট এখন বানানো যায়। এটা অনেকটা আপনারা ওই যে ইলেকট্রিক্যাল নলেজ দিয়ে বানাতে পারবেন, যেহেতু আমার লুপ 1 আর লুপ 2 আছে এখানে। সো লুপ 1 আমি বলছি কি কি থাকবে, V থাকবে, যে V আছে, L1 আছে আর R2 R1 আছে। সিমিলারলি লুপ 2 আমার কি থাকবে, L2 থাকবে, R1 থাকবে আর C থাকবে। এখন দুইটা লুপের মধ্যে কমন কোনগুলো থাকবে দেখেন, এটা আপনি যে এখান থেকে দেখে বুঝতে পারবেন। এখানে আমার দুইটা লুপের মধ্যে কমন কি আছে, শুধু R1 আছে। এই যে R1টা শুধুমাত্র দুইটা লুপের মধ্যে কমন, এই জন্য আমি R1টাই কোথায় লিখবো, এই যে দুইটা লুপের মাঝখানে এঁকে দেবো, আর বাকি সবকিছু সেপারেট হবে, ঠিক আছে? শুধুমাত্র আমরা কমন এলিমেন্টটাকে দুইটা লুপের মাঝখানে লিখবো আর কি, আদারওয়াইজ যা আছে ওইটা আমরা সেপারেটলি রাখবো, যে এলিমেন্ট গুলো আছে। বুঝা গেছে এটা? Yes, sir. আচ্ছা, তাহলে আমার সার্কিটটা বানানো হয়ে গেল। এখন যদি আপনাদেরকে পরীক্ষার ট্রান্সফার ফাংশন বের করতে না বলে, আপনি শুধুমাত্র টাইম ডোমেনেই সার্কিটটাকে রেখে দিবেন, জাস্ট দেখাই দিবেন যে কোন কম্পোনেন্টের ভ্যালুগুলো কি কি হতে পারে, এরপরে আপনাদের কাজ শেষ। সো এখন আমরা দেখি কোনটা ভ্যালু কি কি হতে পারে। সো আমার L1 কি হবে, L1 হবে আমার M1 এর সমান, কারণ একটা ইন্ডাক্টর সবসময় মেসের সমান হয়। L2 হবে M2 এর সমান, R1 হবে D1 এর সমান আর R2 হবে D2 এর সমান। আর C কি হবে, C হবে 1/K, কারণ ক্যাপাসিটর সবসময় আমার স্প্রিং কনস্ট্যান্টের ইনভার্স ভ্যালুটা নেয়। আর ফাইনালি ভোল্টেজ হবে ফোর্সের সমান, মানে F যেটা সেটা। সো আপনাদের যদি পরীক্ষা এরকম একটা মাল্টি মেশ কারেন্ট সিস্টেম দিয়ে বলে যে অ্যানালগাস ইলেকট্রিক্যাল সিস্টেম আঁকতে, আপনাদের কাজ হবে শুরুতে কয়টা ডিসপ্লেসমেন্ট আছে সেটা ডিটারমাইন করা, দেন সেই অনুযায়ী লুপ নাম্বার ডিটারমাইন করা, দেন কোন কোন কম্পোনেন্ট গুলো আলাদা আলাদা মেসের সাথে আছে সেগুলো আলাদা করা, এবং সেগুলো আলটিমেটলি আমার লুপের এলিমেন্ট হবে। আর ফাইনালি আমরা সার্কিটটা আঁকবো, একে একটা চার্ট দিয়ে জাস্ট ভ্যালুগুলো লিখে দেব, ঠিক আছে? এটাই হলো আপনাদের কাজ যদি এরকম পরীক্ষায় কিছু আসে। স্যার হ্যাঁ বলেন। ট্রান্সফার না, এটা সার্কিটটা আঁকলাম কিভাবে স্যার, একটু বোঝাবেন? ও সার্কিটটা কিভাবে আঁকলাম, আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমার লুপ 1 এ কি কি আছে, লুপ 1 আছে V, L1, R1, R2। লুপ 1 এর আর লুপ 2 এর এলিমেন্ট গুলো তো বুঝছেন নাকি, ওটা বুঝছেন কিনা বলেন আগে। ওটা বুঝছি স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার লুপ 1 এ আছে ভি L1 R1 R2, আর লুপ 2 তে আছে L2 R1 C। এখন দেখেন আমার ফার্স্টে আমি কি করবো, দুইটা লুপের স্কেলেটন রাখলাম, ঠিক আছে, একটা হলো I1 একটা হলো I2। এখন আপনার দেখতে হবে যে দুইটা লুপের মাঝে কমন এলিমেন্ট কি আছে। দুইটা লুপের মাঝে কমন কি আছে, R1 আছে, সেই জন্য আমি R1টা মাঝখানে রাখলাম দুইটা লুপের। আর বাকি যা যা আছে এগুলা কিন্তু কোনো লুপেই কমন না, রাইট, সবগুলা সেপারেট ভ্যালু। এরপরে আমি কি করলাম দেখেন, আমার যে ভি আছে L1 আছে এগুলাকে আমি এই যে এইভাবে পাশাপাশি মানে সিরিজে এঁকে দিলাম আর কি, ভি L1 R2 পাশাপাশি এঁকে দিলাম। আর লুপ 2 কি আছে আমার L2 আর C, এটাকে আমি পাশাপাশি রেখে দিলাম। এটাই, যদি কোনো কমন এলিমেন্ট না থাকতো তাহলে মাঝখানে কোনো কিছু থাকতো না, ঠিক আছে, মাঝখানে শুধুমাত্র একটা শর্ট সার্কিট রেখে দিতেন। এটা আসলে পসিবল না, মাঝখানে সবসময় কিছু না কিছু থাকবেই, ঠিক আছে, তাহলে তো এটার মানে মাল্টি লুপ সিস্টেম হতেই পারবে না, শর্ট হয়ে যাবে। বোঝা গেছে এবার? স্যার এখানে যে L1 ইকুয়ালস টু M1 এটা কি মানে ইন্ডাকটেন্সের ভ্যালুটা, এটা তো মানে না এক্সএস ভ্যালু, এটা না, রাইট? না, L1 হলো আমার M1 এর সমান, এটা যে অ্যানালগ সিস্টেম থেকে আসছে, ঠিক আছে। আপনি যখন M1 কে একটা ইলেকট্রিক্যাল মডেল রিপ্রেজেন্ট করবেন, সেটা একটা ইন্ডাক্টর হবে এবং সেই ইন্ডাক্টরের ভ্যালু হবে সেই ম্যাসের সমান। ওই যে শুরুতে যেটা বলেছিলাম সেটাই। আবার ইম্পিডেন্স লিখতে গেলে তো আবার চেঞ্জ হবে, তখন ওই যেভাবে আছে সেভাবে। হ্যাঁ, ইম্পিডেন্স দেখতে গেলে আবার এই যে S স্কয়ার দিতে হবে, ওকে ওকে, হ্যাঁ। বাট এখানে যদি আপনার ট্রান্সফার ফাংশন বের করতে হবে না, সেই ক্ষেত্রে আপনার আর ইম্পিডেন্স ডোমেনে নিতে হবে না, এতটুকু লিখলে আপনি ফুল মার্ক পাবেন। বুঝতে পারছি। যদি আমি একদম মাল্টি লুপ সিস্টেম দিয়ে আমি শুধুমাত্র টাইম ডোমেন পর্যন্তই দিব, ট্রান্সফার ফাংশন মতো দিব না। আর যদি সিঙ্গেল লুপ দেই তাহলে আমি ট্রান্সফার ফাংশন মতো বের করতে বলবো, কারণ সেটা আপনারা ইজিলি করতে পারবেন। এখানে আসলে দুইটা লুপের জন্য বের করা একটু ঝামেলা। সবাইকে বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা স্যার, এখানে এক্সামে কোয়েশ্চেন আসলে কি আমাদের যে L1 L2 এগুলোকে কি স্যার ল্যাপ্লেস ইয়েতে ডোমেনে নিয়ে যেতে হবে নাকি জাস্ট এভাবে রাখলেই হবে? আচ্ছা, যদি আপনার পরীক্ষার মধ্যে আমি একটা দিয়ে বলি যে ট্রান্সফার ফাংশন বের করতে হবে, তাহলে তো আপনার অবশ্যই ল্যাপ্লেসে নিতে হবে, রাইট। বাট যদি আমি বলি যে শুধুমাত্র অ্যানালগাস ইলেকট্রিক্যাল সার্কিট আঁকলেই হবে, সেই ক্ষেত্রে আপনার ল্যাপ্লেসে নিতে হবে না, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আইদার কেসে আমাদের এই চার্টটা করতে হবে, তাই না? হ্যাঁ, চারটা তো আপনাদের অবশ্যই করতে হবে, নাহলে তো মানে আপনার তো বুঝতে হবে যে কোনটা কোনটার সাথে কোনটা ম্যাপ হবে, এটা আপনার অবশ্যই আঁকতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, যদি মাল্টি লুপ আসে তাহলে আমি এতটুকুই মানে এতটুকু পর্যন্ত দিব, শুধুমাত্র চার্ট পর্যন্ত, ল্যাপ্লাস লাগবে না। আর যদি সিঙ্গেল লুপ দিই তাহলে এই যে পুরোটা ট্রান্সফার ফাংশন পর্যন্তই দিব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আর হ্যাঁ, যেটা শুরুতে বলেছিলাম, আপনাদের গ্রুপ ফরমেশনের একটা এক্সেল শিট দেওয়া আছে, আপনারা সবাই ওইটা রাত 12টার মধ্যে ফিল করে নেবেন। টোটাল 5টা গ্রুপ হবে, 4টা গ্রুপে থাকবে 7 জন আর একটা গ্রুপে থাকবে 6 জন। আচ্ছা, আমি সিরিয়ালটা বলবো, ঠিক আছে, আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন। সিরিয়াল 1, প্রেজেন্ট স্যার। সিরিয়াল 2, 3, 4, প্রেজেন্ট স্যার। 5, Present, sir. 6, Present, sir. 7, ইয়েস স্যার। 8, 9, Yes, sir. Yes, sir. Sir, nine, sir. Yes, sir. 10, Present, sir. 11, প্রেজেন্ট স্যার। 12, প্রেজেন্ট স্যার। 13, প্রেজেন্ট স্যার। 14, প্রেজেন্ট স্যার। 15, Present, sir. 16, ইয়েস স্যার। 17, প্রেজেন্ট স্যার। 18, Yes, sir. 19, প্রেজেন্ট স্যার। 20, প্রেজেন্ট স্যার। 21, প্রেজেন্ট স্যার। 22, প্রেজেন্ট স্যার। 23, 23,
24, Present, sir. 25, Present, sir. 26, Present, sir. 27, 28, Present, sir. 30, 30, 31, Present, sir. 32, Present, sir. 33, Present, sir. 34, ঠিক আছে আপনাদের ক্লাস এতটুকুই। স্যার ওই এক্সেল শিটটা কিসের জন্য জানি? ও এটা হলো ল্যাব গ্রুপ ফরমেশন, আপনাকে দেখে এটা